আপনারা বাঁকুড়ার প্রশ্ন করেন না কেন? এই বাঁকুড়া শহরে 1 নম্বর খতিয়ানে খাস জমি যখন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল জেপিসিতে এবং লোকসভায় বিচারাধীন, সেই সময় এখানকার জেলা শাসকের নির্দেশে এডিএম এলআর ওয়াকফ প্রপার্টি বলে 30/1/2025 মতোয়ালির নামে এখানে রেকর্ড করিয়ে দিয়েছেন। বাঁকুড়ার মাচানতলার 1 নম্বর খতিয়ানের একটি জমির রাতারাতি খাস জমি থেকে ওয়াকফ প্রপার্টিতে কনভার্ট করে দেওয়া হলো এবং জেলা শাসক নাকি সবই জানতেন, তা সত্ত্বেও একটা খাস জমিকে এইভাবে রাতারাতি দেবত্ব সম্পত্তি, মুসলিমদের হলে আল্লাহর নামে সংকল্পিত সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি হিসাবে কনভার্ট করিয়ে দেওয়া হলো। জেলা শাসক জানা সত্ত্বেও তারই নির্দেশে নাকি এমনই কাণ্ড ঘটেছে। এ তথ্য কে বলছেন? রাজ্যের বিরোধী দলনেতা। মারাত্মক একটি তথ্য তিনি তুলে ধরলেন তার এক্স হ্যান্ডেলে। যেমন তিনি বলেছেন, তিনি তেমনি আবার বক্তব্যেও তার মত প্রকাশ করেছেন। ভাবতে পারেন যে এই মুহূর্তে ওয়াকফ বিল নিয়ে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির তার বৈঠক হয়ে গিয়েছে, তারা রিপোর্ট পেশ করে দিয়েছে। এবার পার্লামেন্ট তারা তাদের সিদ্ধান্ত জানাবেন। 1995 সালের 1995 ওয়াকফ অ্যাক্ট, সেখানে 25টি জায়গায় অ্যামেন্ডমেন্টের যে প্রস্তাব করা হয়েছে সেটা শিলমোহর পড়বে কি পড়বে না, তার জন্য একটা জয়েন্ট পার্লামেন্টারিয়ান কমিটি তৈরি করা হয়েছিল, যার মধ্যে সমস্ত ধর্ম বর্ণের সমস্ত রাজনৈতিক দলের লোকরা ছিলেন। যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কাঁচের বোতল ছুঁড়ে মেরেছিলেন, সে নিয়ে ভাইরাল হয়ে গিয়েছিল, যদিও কেউ আঘাত প্রাপ্ত হননি, নিজেই ভাঙা কাঁচের টুকরোতে আঘাতপ্রাপ্ত হয়ে গিয়েছিলেন। এইরকম একটা বিল যখন এই মুহূর্তে পেন্ডিং রয়েছে, যখন এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তখন দেখুন কি চলছে পশ্চিমবঙ্গের বুকে। এমনি এমনি সাধারণ মানুষ বলে ব্যাপারে হিন্দু এবং মুসলিমের মধ্যে ব্যাপারটি নয়। বারবার যে কথা আপনাদের সামনে আমি বলে থাকি, দেখুন খুব স্বাভাবিক ব্যাপার যে কোনো সম্পত্তি যদি দেবত্ব সম্পত্তি করে দেওয়া হয় সরকারের কোনো সম্পত্তিকে, হয়তো হিন্দুরা আনন্দ পাবেন। ঠিক তেমনি ভাবে যদি কোনো সম্পত্তিকে রাতারাতি এইভাবে খাস জমিকে কনভার্ট করে ওয়াকফ সম্পত্তি করে দেওয়া হয়, তাহলে সংখ্যালঘু ভাইয়েরা তারা আনন্দ পেতেই পারেন, এতে তাদের কোনো দোষ নেই। কিন্তু করছেনটা কারা? কোন রাজনৈতিক স্বার্থে এই কাজগুলো করা হচ্ছে বলুন তো? এইগুলোই তো আমার আপনার মধ্যে বিভেদের সৃষ্টি করছে। আর এখান থেকে রুখে দাঁড়াতে হবে। যে তথ্য আপনাদের সামনে দিতে চলেছি মারাত্মক সেই তথ্য, সাবধান হতে হবে। রাজনৈতিকভাবে যদি আমরা সচেতন হতে না পারি, তাহলে কিন্তু একের পর এক এইভাবেই কিন্তু আমাদের জমি আলগা হতে থাকবে। রাজনৈতিক নেতারা আমার আপনার জমিটা আলগা করে দেবে, বিপদে পড়লে কিন্তু তারা কেউ পাশে থাকবে না। উদাহরণ হিসাবে পড়শি দেশ বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কার উদাহরণ আমাদের পাশেই রয়েছে। আর যে তথ্য আপনাদের সামনে প্রমাণ দেখিয়ে তুলে ধরবো, চমকে যাবেন আপনারা। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনাদের প্রথমেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি বক্তব্য শোনাবো। সেখানে তিনি উল্লেখ করছেন যে কিভাবে 1 নম্বর খতিয়ানের বাঁকুড়ার মাচানতলা, অনেকেই চেনেন, বাঁকুড়ার মাচানতলার 1 নম্বর খতিয়ানের 1 একরের থেকে কিছু কম জমি, সেটা নাকি জেলা শাসকের নির্দেশে, আমি জানি না, আমার ব্যক্তিগতভাবে সেই তথ্য নেই, বিরোধী দলনেতার বক্তব্যই আমার মুখ দিয়ে বলছি, শোনাবো। তিনি বলছেন যে সবকিছু জানা সত্ত্বেও এইভাবে দিনের পর দিন এইরকম খাস জমিগুলোকে ওয়াকফ প্রপার্টির মধ্যে নিয়ে চলে আসা হচ্ছে। শুনুন বক্তব্যটি। আপনারা বাঁকুড়ার প্রশ্ন করেন না কেন? এই বাঁকুড়া শহরে 1 নম্বর খতিয়ানে খাস জমি যখন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল জেপিসিতে এবং লোকসভায় বিচারাধীন, সেই সময় এখানকার জেলা শাসকের নির্দেশে এডিএম এলআর ওয়াকফ প্রপার্টি বলে 30/1/2025 মতোয়ালির নামে এখানে রেকর্ড করিয়ে দিয়েছেন। রেকর্ডের কপি বিরোধী দলনেতার কাছে আছে। আমরা এটা নিয়ে আন্দোলনও করব এবং এটা নিয়ে লিগ্যাল ব্যাটেলও করব। যখন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলে যত পুরনো ওয়াকফ প্রপার্টি আছে তার বাইরে নতুন কোনো প্রপার্টিকে ওয়াকফ প্রপার্টি করা যাবে না, এই রকম একটা সময় এখানকার জেলা শাসক কার নির্দেশে, কোন তোষণের রাজনীতিতে 1 নম্বর খতিয়ানের খাস জায়গা মাচানতলা এলাকায় আজকে
ওয়াকফ প্রপার্টি হিসেবে রেকর্ড করান 30 জানুয়ারি কার নির্দেশে? শুনলেন বন্ধুরা, কি মারাত্মক তথ্য না? এবং আপনারা ভাবুন, এই সমস্ত তথ্যগুলো আমার আপনার সামনে প্রকাশ্যে নিয়ে আসা হচ্ছে না। এই একটি বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে হয়তো তথ্য এসেছে, বাকি কত কত জায়গায় এই ধরনের সরকারের খাস জমি চলে যাচ্ছে ওয়াকফ প্রপার্টির নামে। এবং একবার ওয়াকফ সম্পত্তি হয়ে গেলে আপনারা জানেন এখনো পর্যন্ত যে ওয়াকফ আইন রয়ে গিয়েছে, একবার সেই সম্পত্তি আল্লাহর নামে যদি উৎসর্গকৃত করা হয় সেগুলোকে আর রিভার্ট ব্যাক করা যায় না, যা ভারতবর্ষের এখনো পর্যন্ত আইন রয়ে গিয়েছে। আর সেই সমস্ত বিষয়গুলোর সংবিধান সংশোধনী চেয়ে এই মুহূর্তে আলোচনা চলছে, যার মধ্যে মুসলিম নেতা রয়েছে, হিন্দু নেতা রয়েছে, সকলেই রয়েছে, অন্যান্য রাজনৈতিক দল রয়েছে, তৃণমূল রয়েছে, বিজেপি রয়েছে, আসাউদ্দিন ওয়েসির দল রয়েছে। তার মধ্যেই যখন এখনো একটা ডিসিশন পেন্ডিং রয়ে গিয়েছে, তার মধ্যে দেখুন যখন বন্ধ রয়েছে এই মুহূর্তে নতুন করে কোনো আর সম্পত্তিকে ওয়াকফ হিসাবে গণ্য করা যাবে না, ঘোষণা করা যাবে না, তা সত্ত্বেও দেখুন কিভাবে দিনের পর দিন এইভাবে সম্পত্তিগুলো, খাস সম্পত্তিগুলোকে ওয়াকফের নামে দিয়ে দেওয়া হচ্ছে। এই সম্পত্তি কি সত্যি কোনো একটি পার্টিকুলার ধর্মের মানুষের, নাকি এই সম্পত্তি পশ্চিমবঙ্গের মানুষের? কেন এইগুলো করা হচ্ছে? বিরোধী দলনেতার এই বক্তব্য, এই তথ্য যদি সত্যি হয়, এই প্রশ্ন আমরা করব না? এই প্রশ্ন কি আমাদের করা উচিত নয়? শুধু এই প্রশ্ন বলে নয়, একটা সম্পত্তিকে রাতারাতি যদি দেবত্ব সম্পত্তি হিসাবে ঘোষণা করা হয় তাহলেও সেই প্রশ্ন আমরা তুলব। তার কারণ যে সম্পত্তি পশ্চিমবঙ্গের মানুষের প্রত্যেকের, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টানের, সেই সম্পত্তিকে রাতারাতি দেবত্ব সম্পত্তি হিসাবে যেমন ঘোষণা করা যায় না, ঠিক তেমনি আবার ওয়াকফ সম্পত্তি হিসাবে ঘোষণা করা যায় না। এর মধ্যে হিন্দু মুসলমানের দয়া করে কোন রকমের বিভাজন আনার চেষ্টা করবেন না, দেখবেন না এটা রাজনৈতিক কৌশল, খুশি করার, তোষণের রাজনীতির কৌশল। আর এই তোষণের রাজনীতি নয়, আমরা তুষ্টিকরণের রাজনীতি চাই, যেটা কেন্দ্রীয় সরকারের নরেন্দ্র মোদী ডাক দিয়েছেন। দেখাবো আপনাদের, দেখুন বিরোধী দলনেতা টুইট করেছেন, আপনারা দেখুন, সেখানে পরিষ্কারভাবে তিনি তথ্য তুলে দিয়েছেন বাংলার ভূমি থেকে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলার ভূমিতে, আপনারা দেখুন সেখানে JL নাম্বার 211 এবং থানা বাঁকুড়া, রায়াতের নাম আব্দুল রাহিম আলী, ওয়াকফ এস্টেট, EC নাম্বার 1749 এর পক্ষে সামথিং, ঠিকানা হচ্ছে মাচানতলা বাঁকুড়া, জমির পরিমাণ 0.09 একর, দাগ সংখ্যা অর্থাৎ খতিয়ান সংখ্যা সম্ভবত 1, দাগ সংখ্যা 1 এবং খতিয়ান তৈরির তারিখ হচ্ছে 30/1/2025, অর্থাৎ এই জানুয়ারি, 30 জানুয়ারিতে এই ট্রান্সফরমেশনটা করা হয়েছে। যখনও পর্যন্ত জেপিসিতে কিন্তু এই বিলটা পেন্ডিং রয়েছে, তখনও দেখুন 30 জানুয়ারিতে এই কনভার্সনটা করা হয়েছে, ওয়াকফ সম্পত্তির নামে দিয়ে দেওয়া হয়েছে। এবার আপনাদের শোনাবো আসাউদ্দিন ওয়েসি, যিনি জেপিসির জয়েন্ট পার্লামেন্টারিয়ান কমিটির তিনি একজন মেম্বার ছিলেন, তিনি কি বক্তব্য করছেন পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে, শুনুন। তিনি পরিষ্কারভাবে কার্যত প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন যে এটা তারা মানবেন না, কোনো তাদের সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়ের মানুষ এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলকে কোনোভাবেই মেনে নিতে পারবেন না, কোনো দিনই তারা মানবেন না। এবং যদি তিনি এটাও বলছেন যে যদি কোনো রকমের প্রগতি বা ভারতের উন্নতির স্বার্থে যদি কোনো কাজ করা হয় তাহলে তার পক্ষে আমরা আছি, কিন্তু যদি এই বিলটাকে, এই অ্যামেন্ডমেন্ট বিলটাকে সংশোধনের উভয় কক্ষে যদি পাশ করে দেওয়া হয় তাহলে ভারত আবার 1980 সাল কিংবা 1990 সালের দিকে ফিরে যাবে। কি ইঙ্গিত করলেন তিনি? কি ইঙ্গিত করলেন? আপনারা বুঝতে পারবেন হয়তো বক্তব্যটা শুনলে, না বুঝলে আমি বুঝিয়ে বলবো, কিন্তু শুনুন আগে বক্তব্যটা আসাউদ্দিন ওয়েসি। Sir, I am cautioning and warning this government. I am cautioning and warning this government. If you bring and make a WAF law in the present form, which will be violation of Article 25, 26 and 14, it will lead to social instability in this country. It has been rejected by the entire Muslim community. No WAF property will be left. Nothing will be left, I say. You want to make India Viksit Bharat? We want Viksit Bharat. You want this country to take back into 80s and early 90s? It will be your responsibility. Because as a proud Indian Muslim, I will not lose an inch of my masjid. Forget about a masjid. I will not lose an inch of my dargah. I will not allow that. We will no more say and come and give a diplomatic talk over here. This is the house which I have to stand up and say honestly that my community, which you are proud Indians, it is my property, not given by anyone. You cannot snatch it away from me. WAF is a form of a worship for me. Sir,
শুনলেন বন্ধুরা বক্তব্যটা, কি মারাত্মক বক্তব্য, আপনারা বুঝতে পেরেছেন কোন দিকে ইঙ্গিত করলেন? তিনি তো পরিষ্কারভাবে বললেন তিনি মানবেন না। তিনি মানার কে? যদি সংবিধানে বিল পাশ হয়ে যায়, সমস্ত রকমের নিয়ম রীতি মেনে যদি একটি সংবিধানে বিল পেয়ে পাশ হয়ে যায়, তাহলে তিনি মানতে বাধ্য। এবং প্রশ্ন হচ্ছে, তিনি যে কথা বললেন, যদি ভারত প্রগতির দিকে কথা বলে তাহলে আমরা আছি, কিন্তু যদি এই বিলটাকে পাশ করা হয় তাহলে আবার ভারত 1980-90 সালে ফিরে যাবে। এর অর্থ কি? 1980 সালের শেষ দিকে এবং 1990 সালের শেষ দিক পর্যন্ত ভারতে একাধিক রায়ট হয়েছিল, রায়ট। তার মধ্যে হিন্দু মুসলমান রায়ট, মুসলমান খ্রিস্টান রায়ট, হিন্দু খ্রিস্টান, হিন্দু শিখ রায়ট, এইরকম প্রচুর রায়ট, একের পর এক রায়ট হয়েছিল। সেই দিকে কি তিনি ইঙ্গিত করলেন যে যদি এই বিল পাশ হয় তাহলে অশান্তি লেগে যাবে? মারাত্মক ইঙ্গিত। কি কি রায়ট হয়েছিল আমি একটু খোঁজ করছিলাম, তার মধ্যে আমি যে কটা তথ্য পেলাম, অন্তত খান 12 থেকে 15 বড় বড় রায়ট হয়েছিল, বড় ছোট রায়ট হয়েছিল, কিন্তু ওই 1980 থেকে 90 সালের মধ্যে। যেমন 1990 সালে হায়দ্রাবাদের দাঙ্গা হয়েছিল, 1990 সালে আলিগড় দাঙ্গা হয়েছিল। আমাকে একটু সময় দেবেন। 1990 সালে কানপুর দাঙ্গা, আগ্রা দাঙ্গা, 1990 সালে গোন্ডা দাঙ্গা, 1991 সালে ভদ্রক দাঙ্গা, 1991 সালে সাহারানপুর দাঙ্গা, কানপুর দাঙ্গা, মিরাট হিংসা, বারাণসীতে হিংসা 1991 সালে। এছাড়াও একাধিক 1991, 92 সুরাট, বোম্বে দাঙ্গা, এরকম প্রচুর শিখ দাঙ্গা, এরকম প্রচুর দাঙ্গা ঘটেছিল বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে। সেই দিন কি আমরা, সেই দুঃস্বপ্ন কি আমরা ফিরিয়ে আনতে চাইবো? কোনোদিন চাইবো? কোন জাতির উন্নতি করতে পারে দাঙ্গা, রায়ট? কোন জাতির উন্নতি করতে পারে? তাহলে এই কথা কেন একজন নির্বাচিত প্রতিনিধি তিনি কার্যত প্রচ্ছন্ন হুমকি দিতে পারেন? তিনি অন্য কিছু বলতে পারেন যে এই বিল মানবো না, আমরা প্রতিবাদ করব, রাস্তায় নামবো, মানুষকে সচেতন করব, কিন্তু তিনি 1980, 1990 সালের ভারতে ফিরিয়ে দেবেন, এই ধরনের বক্তব্য তিনি বলছেন। আর অথচ আমরা দেখছি কই তিনি প্রতিবাদ করলেন? যে দিনের পর দিন এইভাবে সম্পত্তি, এখনো পর্যন্ত বিভিন্ন জায়গার সম্পত্তিগুলোকে কেন দেবোত্তর সম্পত্তিতে কনভার্ট করে দেওয়া হবে? কেন সাধারণ মানুষের প্রত্যেকের যে সম্পত্তির অধিকার রয়েছে সেটা একটি গোষ্ঠীর সম্পত্তির কেন অধিকার বলে পরিণত হয়ে যাবে? এবং আপনারা জানেন নিয়ম রয়েছে, একবার ওয়াকআপ সম্পত্তি মানে হচ্ছে সারা জীবন, সারা যতদিন বিশ্ব চলবে ততদিন সেই সম্পত্তি আপনি আর কনভার্ট করতে পারবেন না। এবং এই তথ্য সম্ভবত আপনারা জানেন যে ভারতবর্ষ এমন একটি দেশ, এই দেশটি কোনো মুসলিম সম্প্রদায়ের দেশ নয়, এই দেশটি কোনো হিন্দু সম্প্রদায়ের দেশ নয়। তার কারণ আমাদের সংবিধানের মূল বক্তব্যই রয়েছে ধর্ম নিরপেক্ষতা। পাকিস্তান, বাংলাদেশ তারা মৌলবাদী দেশ, ভারতবর্ষ নয়। তাই ভারতবর্ষের সংবিধান যখন রচনা করা হয়েছিল তখন এই সংহতির কথাই বলা ছিল। আপনারা হয়তো শুনলে চমকে যাবেন যে ভারতবর্ষের রেলওয়ে, তাদের যে পরিমাণ সম্পত্তি রয়েছে সেটা যে কোনো অর্গানাইজ সেক্টর বা গভর্নমেন্ট সেক্টরের জন্য সব থেকে বেশি পরিমাণ জমি রয়েছে রেলওয়ে সেক্টরের হাতে, এবং সেটাই স্বাভাবিক, আপনারা কারণটা বুঝতেই পারছেন। কিন্তু দ্বিতীয় কে রয়েছে? দ্বিতীয় সর্বোচ্চ যদি ভারতবর্ষের কোনো জমি, কোনো সংস্থা, কোনো এস্টেটের হাতে, কোনো কারুর হাতে থাকে, সেটা হচ্ছে এই ওয়াকআপ সম্পত্তি। ওয়াকআপ কমিটির হাতে রয়েছে এত বিশাল সম্পত্তি। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এটা অন্যান্য যে সমস্ত মুসলিম শাসিত দেশ রয়ে গিয়েছে, যারা মুসলিম শাসিত দেশ, সেখানে কিন্তু এটা ম্যান্ডেটরি নয়, সেখানে ওয়াকআপ কমিটি বলে হয় না। এবং গোটা পৃথিবীর মধ্যে এই ওয়াকআপ সম্পত্তি গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি, গোটা পৃথিবীর মধ্যে। এবং সেটাকে দিনে দিনে আরো বাড়িয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। তাহলে বলুন এর মানে কি? আমি যদি কোনো একটা সম্পত্তি শুধুমাত্র হিন্দুদের সম্পত্তি হিসেবে গণ্য করে দিই, তাহলে সেখানে মুসলমানদের প্রবেশ নিষেধ, সেখানে খ্রিস্টানদের প্রবেশ নিষেধ, সেখানে অন্যান্য ধর্মের প্রবেশ নিষেধ। আমি যদি একটি বড় জায়গাকে ক্রমাগত এইভাবে একটা এস্টেটের মধ্যে, একটা কমিটির মধ্যে ক্রমাগত যদি ঢোকাতে থাকি, তাহলে ভারতবর্ষের পরিমাণটা আস্তে আস্তে তো ছোট হয়ে যাচ্ছে, তাই নাকি? তাহলে আমার ইচ্ছা হলো যে কোনো একটা সম্পত্তিকে আমি দেবোত্তর সম্পত্তি ঘোষণা করে দিলাম, এবং যেহেতু আমি একটা দেবোত্তর সম্পত্তি ঘোষণা করে দিলাম, তাই সেখান থেকে কোনো ধর্মীয় রেওয়াজ, রীতি হঠাৎ করে শুরু হয়ে যাবে এবং সেগুলো পড়শি সকলকে মানতে হবে। এটা কোনো ধর্মের জন্যই কি ভালো হতে পারে? আমি হিন্দু ধর্ম, আমার ধর্মের কথা বলছি। আমি হঠাৎ করে কি কোনো একটা জায়গার এলাকা ঘোষণা করে দিতে পারি যে এটা মন্দিরের এলাকা, এর আশপাশে অন্য কোনো শব্দ বাজবে না, অন্য কোনো আওয়াজ হবে না, এখানে শুধু সারাদিন শুধু ঘন্টা বাজবে, উলুধ্বনি হবে, শাঁখ বাজবে, এখানে অন্য কোনো ধর্মের মানুষের প্রবেশ নিষেধ, এই রাস্তা দিয়ে অন্য কোনো ধর্মের মানুষ যেতে পারবেন না,
আমি করে দিতে পারি, করলে কি অন্যান্য মানুষরা প্রবলেমের মধ্যে পড়বেন না? এটা থেকেই তো সংশোধনী বিলটা আনা হচ্ছে, এটা থেকেই তো কোথাও তো একটা আটকাতে হবে, কোথাও তো একটা শেষ রয়েছে। গোটা ভারতবর্ষের 50% তো আর ওয়াকআপ সম্পত্তি একদিন হয়ে যাবে এমনটা তো হওয়া উচিত নয়, এটা তো আটকাতে হবে কোথাও। এর মধ্যে বিরোধিতা কোথায় রয়েছে? তাহলে তো এটাও বলতে হবে হিন্দু এস্টেট তৈরি করতে হবে, খ্রিস্টান এস্টেট তৈরি করতে হবে, শিখ কমিটি তৈরি করতে হবে, সব ধর্মের একটা করে কমিটি তৈরি করতে হবে, সব ধর্মের নামে নামে জমি অ্যালোকেট করে দিতে হবে। তাহলে ভারতবর্ষের সাধারণ মানুষের জন্য থাকলো কি? আমরা ধর্ম নিরপেক্ষতার কথা বলি আর ধর্মের নামে এই ধরনের বিভাজনকে আমরা প্রশ্রয় দিয়ে চলবো, সেটা কি কোথাও কাম্য? আমি কোনো একটি ধর্মের কথা বলছি না, আমি এটাই বিশ্বাস করি একটি ধর্মের জন্য যা পালন করা হবে প্রত্যেকটি ধর্মের জন্য সমান রীতি এবং রেওয়াজ থাকবে। হ্যাঁ, হতে পারে যে ভারতবর্ষে হিন্দু সমাজের আধিক্য বেশি, কিন্তু তা সত্ত্বেও আমি ধর্ম নিরপেক্ষতার কথা বলি। তা সত্ত্বেও আমি বলি এমন কোনো প্রিভিলেজ হিন্দুরা পাবে না যেটা অন্যান্যরা বঞ্চিত হবেন, আমি বলি না সে কথা। কিন্তু তার মানে এই নয় যে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ অন্যরা সংখ্যালঘিষ্ঠ তকমা দিয়ে তারা বেশি সবকিছু ভোগ করবেন, বাকিরা বঞ্চিত হবেন, এটাও হতে পারে না। না, একটা সুষ্ঠু সমাধানের পথে আমাদের যাওয়া উচিত। তার জন্যই কিন্তু পার্লামেন্ট ঠিক করছে, পার্লামেন্টে আলোচনা হচ্ছে। আপনারা যাদেরকে প্রতিনিধি ঠিক করে দিয়েছেন তারা গিয়ে আলোচনা করবেন, তারা সিদ্ধান্ত নেবেন এটা হবে কি হবে না। যা সিদ্ধান্ত নেওয়া হবে আমরা মানবো, যদি এটা ক্যান্সেল হয়ে যায় আমরা মেনে নেবো। এতদিন পর্যন্ত এই ওয়াকআপ সম্পত্তি রয়েছে, কেউ আপত্তি করেনি। তাহলে যদি পার্লামেন্টে এটা পাস হয়, আমার আপনার জনপ্রতিনিধিরা গিয়ে যদি এটা পাস করায়, সেটাও আমাদের মানতে হবে। কিন্তু এইভাবে পশ্চিমবঙ্গের তোষণের রাজনীতির নামে একের পর এক জমি যে চলে যাচ্ছে, শুধু পশ্চিমবঙ্গ নয়, অন্যান্য বিভিন্ন দেশ, রাজ্যে, ঝাড়খণ্ডে এর প্রচুর উদাহরণ রয়েছে। সেগুলো বন্ধ করা উচিত না উচিত নয়? নিরপেক্ষভাবে উত্তর দেবেন আপনারা। আপনারা হতে পারেন যে কোনো ধর্মের, হিন্দু, খ্রিস্টান, শিখ, মুসলিম, যে কোনো সম্প্রদায়ের হতে পারেন, নিরপেক্ষভাবে উত্তর দেবেন। ধর্মের নামে কি এরকম ভাবে আলাদা আলাদা করে জমি করে নেওয়া উচিত? তাহলে প্রত্যেক ধর্ম যদি এইভাবে করতে শুরু করে, তাহলে কি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জায়গাটা কি ক্রমশ সংকুচিত হয়ে আসবে না? এর উত্তর আপনারা লিখে জানান, আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম। কোনো কমিউনাল মন্তব্য লিখবেন না, কমিউনাল মন্তব্য আমরা সমর্থন করি না। ধর্ম নিরপেক্ষতার উপর বেশ করে আপনাদের মন্তব্যগুলোই একমাত্র এক্সপেক্টেড। সবাই ভালো থাকবেন, গুড বাই।